সালাম আলাইকুম, তোমাদের সবাইকে আবারও গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের ক্যালকুলাসের লেকচারে স্বাগতম। আচ্ছা, আমরা গত ভিডিও পর্যন্ত বলছিলাম যে লিমিট এই জিনিসটা একটা অপারেটর, এর অপারেশন কেমন আমরা এই ভিডিও লেকচারে শিখবো। আমরা শিখবো তার আগে আরেকটা জিনিস শিখে আসি, সেটা হচ্ছে আমরা যখন বলি এক্স ইজ ইকুয়াল টু 3, এই কথাটার মানেটা হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে এক্স এর মান শুধুমাত্র 3। এইটা ভাইয়া তাহলে এইটা আসলে এটা কেমন একটা কথা, এটা তো আমরা জানি আসলে, তাই না? তার মানে তোমারে আমি বলতেছি এক্স ইজ ইকুয়াল টু 3 মানে এক্স এর মান শুধুমাত্র 3, এটা তো জানানোর কিছু না। কিন্তু আমি এইখানে একটা কথা বলতে পারি, এক্স এর মান শুধুমাত্র 3 মানে এক্স এর মান কয়টা? মান কিন্তু ভাইয়া একটি। আচ্ছা, আদারওয়াইজ তোমার যদি আমি আরেকটা কথা বলি, এক্স একটা অ্যারো চিহ্ন দিলাম, তারপরে যদি বললাম 3, এখন তোমার মনে প্রশ্ন হতে পারে এই অ্যারো চিহ্নটা কি? এই অ্যারো চিহ্নটা মানে হচ্ছে টেন্স টু। এই অ্যারো চিহ্নটার মানে কি? অ্যারো চিহ্নটার মানে খুব সম্ভবত TENDS হবে, টেন্স টু। ম্যাথমেটিক্সে এই অ্যারো চিহ্নটার নাম হচ্ছে টেন্স টু। এই টেন্স টু মানেটা কি? টেন্স টু মানে হচ্ছে এই 3 এর আশেপাশে কোনো একটা মান এবং ওই মানের সাথে 3 এই রাশিটার গ্যাপ খুব কম। আবার বলি, 3 এর খুব আশেপাশের কোনো একটা মান, 3 এর খুব আশেপাশের কোনো একটা মান, যেই মান এক্স এর থেকে ডিফারেন্সিয়েটটা খুব কম, এক্স এর থেকে যার পার্থক্য খুবই 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 কম। কতটুক কম সেটা আমরা একটু পরে দেখবো, তার আগে এইখানে একটু কথাবার্তা বলে আসি। এক্স টেন্স টু 3, এটার মানেটা কি আসলে? আমি যদি তোমারে বলি, আমি এখানে বললাম এক্স ইজ ইকুয়াল টু 3 মানে এখানে শুধুমাত্র 3, কিন্তু আমি যখন বলতেছি এক্স টেন্স টু 3 তখন আমি তোমারে বলতে পারি যে ভাই এখানে এই মানটা এরকম হইতে পারে, দেখো তো 3.01 পারে, 3.00000000001 হইতে পারে। তোমার আমি বলতে পারি 3.000000001 হইতে পারে। তোমার আমি বলতে পারি 3.0000001 হইতে পারে। আবার এইটা তো দেখো তো, এটা হচ্ছে 3-এর থেকে বেশি মান, তার মানে এই 3-এর সাথে 3.0000001 এর ডিস্টেন্স কিন্তু খুবই 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 কম। এইটারও সেম। তাহলে আমি যদি আবার বলি এক্স টেন্স টু 3, আমি যদি আবার বলি এক্স টেন্স টু 3, এই জায়গাতে আমি এটা বলতে পারি, সেটা হচ্ছে 2.9999998। এইটা আবার বলতে পারি 2.99999, আবার বলতে পারি 2.9999997। এরকম দেখো তো, তুমি অসংখ্য 3-এর কাছাকাছি অসংখ্য অগণিত ইনফিনিটি সংখ্যক তুমি কিন্তু মান লিখতে পারবা। তার মানে এইখানে এই এক্স টেন্স টু 3 মানে মান কয়টা? তোমার যদি প্রশ্ন করা হয় এক্স টেন্স টু 3 মানে মান কয়টা, এক্স টেন্স টু 3 মানে মান হচ্ছে অসংখ্য। এক্স টেন্স টু 3 মানে মান কত? মান এখানে হবে হচ্ছে অসংখ্য। অসংখ্য তুমি বুঝতেই পারতেছো, এর আশেপাশে এরকম করে তুমি, আমি যদি চাই আমি পুরো বোর্ডটা ঘুরে ফেলতে পারবো লেখে। পুরা বোর্ড না, তোমার যত পৃষ্ঠা দেওয়া হোক তুমি তত পৃষ্ঠায় তুমি এই এক্স এর আশেপাশের কিন্তু বিভিন্ন মান তুমি লিখতে পারবা, যাদের ওই মানের একটাই মাত্র শর্ত, ওই মানের সাথে এই এক্স এর মান টেন্স টু 3, এই 3-এর গ্যাপ থাকতে হবে খুবই 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 নগণ্য। আচ্ছা, এখন তোমার যদি বলি এই গ্যাপটা কি পরিমাণ থাকতে হবে, এই গ্যাপটা থাকার জন্য আমি যদি তোমার একটু প্রশ্ন করি যে ভাই এই গ্যাপটা কিরকম থাকতে হবে, এখন আমি যদি তোমার বলি যে এক্স টেন্স টু 3, এইখানে যে সংখ্যা নিব একটু লিখে ফেলি, এক্স টেন্স টু 3 এইখানে যে সংখ্যা নিব, এইখানে যে সংখ্যা নিব, যে সংখ্যা নিব তার সাথে 3 এর ব্যবধান খুবই কম হবে। খুবই একটা প্রত্যয় যুক্ত করতেছি, তার মানে আসলেই অনেক কম, খুবই কম হবে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেখলাম যে এখানে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন মান নেওয়া যায়, কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া তুমি যদি এই মানের গ্যাপটা কত এইটা যদি তোমার আমি বলি, এইটার কিন্তু কোনো ডিফাইন্ড ভ্যালু নাই। এই ডিফাইন ভ্যালু তুমি করতে পারবে না, কারণ তুমি এক্স টেন্স টু 3 এইটার কোনো সেট মান পাবা না, মানে এই মানটা আসলে এত, এটা কিন্তু তুমি পাচ্ছ না। এখন তোমার যদি প্রশ্ন করা হয় এইখানে এই গ্যাপটা কত, আসলে এইখানে যে আমি ব্যবধান কথাটা লিখছি এই ব্যবধান কথাটা আসলে কিরকম, তাহলে সেইটা বোঝানোর জন্য আমি যদি তোমার একটু বলি, এখানে আমরা একটা জিনিসের সাথে একটু পরিচয় হই, ফিজিক্সে খুব বেশি পরিচয় আছে, ম্যাথেও হবে। এই ত্রিভুজ সাইনটা ম্যাথমেটিক্সে ত্রিভুজ, কিন্তু এইটা মানে কিন্তু আসলে পরিবর্তন আমরা জানি।
এই পরিবর্তন, আমরা যে কোনো জিনিসের পরিবর্তন, মানে আমি তোমারে বলে দিই, যে কোনো জিনিসের পরিবর্তন, যে কোনো জিনিসের পরিবর্তন হতে পারে, সেটা বেসিক্যালি হয় হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাই তো? যে কোনো জিনিসের পরিবর্তন হয় ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এইটারে বলে ডেল্টা, এটারে বলে হচ্ছে ভাই কি বলে ডেল্টা, ডেল্টা আবার মাঝে মধ্যে বলে ডেল। আবার এই ডেল এই জিনিসটা কিন্তু এইভাবে প্রকাশ করা হয়, এইটারে বলে ডেল্টা, আবার ডেলও বলে। তার মানে কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার এখানে এই ডেল্টা বা ডেল এইটার পরিচয় হচ্ছে পরিবর্তন। এটার পরিচয় মানে কি, এদের দুইজনের পরিচয় হচ্ছে কি ভাই, এদের দুইজনের পরিচয় হচ্ছে পরিবর্তন বা ডিফারেন্সিয়েট, মানে এদের দুইজনের পরিচয় হচ্ছে পরিবর্তন। এখন আমি আমার একটা ছোট এক্সপিরিয়েন্স বলি, সেটা হচ্ছে আমি যখন এই ক্যালকুলাস করতেছিলাম তখন আমার টিচার একটা মানে কথা বলছিল, এই কথাটা হচ্ছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে এই পরিবর্তনটা কতটুকু, এই প্রশ্ন স্যার আইজ্যাক নিউটনকে করা হয়েছিল, এই পরিবর্তনটা আসলে কতটুকু। মানে এখানে যে ডেল এক্স, এই ডেল এক্স, বা আমি যদি এখানে বলি যে এখানে এই এক্স এর আগে যদি ডেল লাগাই দিই, বা আমি যদি বলি এই ডেল এক্স যদি বলি, তার মানে তুমি বলতে পারতেছো এখানে কি এক্স এর পরিবর্তন, এটা মানে কি এক্স এর পরিবর্তন। তুমি যে কোনো চলক এখানে নিয়ে আসতে পারো, যে কোনো চলক এখানে নিয়ে আসতে পারো, এবং এই পরিবর্তন চিহ্নটা এখানে যে পরিবর্তন, এই পরিবর্তন শুধুমাত্র চলককে অপারেট করতে পারো, চলক শুধুমাত্র চলকের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র চলকের ক্ষেত্রে প্রযোজ্য। তুমি বুঝতেই পারতেছো ধ্রুবকের ক্ষেত্রে কখনোই প্রযোজ্য হবে না, কনস্ট্যান্ট কোনো চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট ধ্রুবক। আচ্ছা, তাহলে এক্স এর পরিবর্তন। এখন আমার প্রশ্ন হচ্ছে ডেল এক্স এটা মানে হচ্ছে এক্স এর পরিবর্তন। নিউটন সাহেবকে প্রশ্ন করা হয়েছিল যে স্যার এই পরিবর্তনটা আসলে কতটুকু, এই পরিবর্তনটা কতটুকু। তো উনি একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়েছিল, অ্যান্সারটা এরকম যে তুমি যতটুকু চিন্তা করতে পারো সেই পরিবর্তনটা, তুমি যতটুকু চিন্তা করতে পারো সেই পরিবর্তনটা তার থেকেও অনেক বেশি, মানে পরিবর্তনের মানটা বেশি না, পরিবর্তনের লেভেলটা বেশি। আমি যতটুকু চিন্তা করতে পারি তার থেকেও পরিবর্তন, মানে এই ব্যাপারটা এরকম। আমি যদি তোমার বলি যে ভাইয়া এখানে x টেন্স টু 3 আর x ইজ ইকুয়াল টু 3, এটার মধ্যে পরিবর্তন কেমন, এটার মধ্যে পরিবর্তন কেমন, x টেন্স টু 3 এর একটা পার্শিয়াল মান যদি আমি তোমার বলি, এক্সাক্ট না, ডেফিনেটলি কখনো এক্সাক্ট মান তুমি এখানে পাবা না, পার্শিয়াল মান যদি তোমার বলি, আমি বলি 3.00000000000, তুমি এখানে লিখতেই পারো 1, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি তোমার যদি এখানে বলি x ইজ ইকুয়াল টু 3, তাহলে আমি যদি এখন তোমার বলি ফাইনাল মাইনাস ইনিশিয়াল তুমি যদি করো, তাহলে তুমি এখানে কি পাবা 3.0000, লিখতেই থাকো 1 মাইনাস তোমার যদি বলা হয় 3, তুমি কি বলবা যে ভাই এখানে মান হবে হচ্ছে 0.00000, লিখতেই থাকো যতক্ষণ দমে কুলায় লেখো, তারপরে 1। তার মানে কথা এখানে যেটা আমি বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এইখানে তুমি যে মান টান পাচ্ছ আসলে এই এই এক্স টেন্স টু 0 তো ফিক্স না, এটা তো আরো বড় করতে পারি আমি, কিন্তু 3 ফিক্সড। তার মানে তুমি যদি এটা বড় করো তাহলে তোমার এই লেভেলটা বড় হবে। এই জন্য নিউটন সাহেব হয়তো খুব মজা করে বলছিল, স্যার আইজ্যাক নিউটন আমাদের শ্রদ্ধেয় বিজ্ঞানী, ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের জনক বলা হয় আসলে স্যার আইজ্যাক নিউটনকে। এবং আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যতগুলো লেকচার পড়ি, মানে যাই পড়ি পদার্থবিজ্ঞান প্রথম পত্রে, এই সবই কিন্তু এই সবগুলোর ফান্ডামেন্টাল কিন্তু স্যার আইজ্যাক নিউটন। তাই মানে তিনি আসলে এই কথাটা বলতেছিলেন যে খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে বলছেন যে এইখানে তুমি যতটুকু চিন্তা করতে পারো, তোমার চিন্তা যেখানে শেষ এটার পরিবর্তন এখান থেকে শুরু। তার মানে তোমারে এইখানে একটা অ্যাজাম্পশন দেওয়ার চেষ্টা করছি আমি, x টেন্স টু 3 এই জিনিসটা মানেটা আসলে কি, ঠিক আছে। ওকে, মানে এই জিনিসটার জন্য পরিবর্তন আমি এখানে পাবো dx বা ডেল এক্স, ঠিক আছে। আচ্ছা, এইটা আমার ইন্টিগ্রেশনে কাজ, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুই ক্ষেত্রেই কাজ করবে। এবং আমরা আরেকটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের কোনো সেকশনই, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের কোনো সেকশনই কোনো কনস্ট্যান্ট জিনিসের উপর খাটে না, কোনো কনস্ট্যান্ট জিনিস নিয়ে এসে অন্তরীকরণও করে না, যোগজীকরণও করে না, পুরা কাজটা চলক নিয়ে হয়। আচ্ছা, পুরো কাজটা চলক নিয়ে হয়। এবং আমরা কিছু সূত্রগত ব্যাপার স্যাপার দেখবো, ওইখানে দেখবো যে আমরা কোনো একটা কনস্ট্যান্ট থাকলেও ওইটা বের করে দিই, এবং কনস্ট্যান্ট থাকা মানে ওইখানে ইন্টিগ্রেশন 0, সরি ডিফারেন্সিয়েশন 0। এখন কাহিনী হচ্ছে আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে একটু সামনে আরো ভালো মতো ম্যাথমেটিক্যাল অর্ডারে দেখার চেষ্টা করব। আমরা অন্তরীকরণে যেই বিষয়গুলো আস্তে আস্তে এই নবম অধ্যায়ের মধ্যে শিখবো, সেই বিষয়গুলো তোমাদের একটু প্রথমে বলে দিই। সেটা হচ্ছে অন্তরীকরণ এই জিনিসটাকে কিছু সেগমেন্ট ওয়াইজ ভাগ করছে আসলে অন্তরীকরণ। তাহলে প্রথম কথা হচ্ছে অন্তরীকরণে আমি আসলে কি কি জিনিস শিখবো। আচ্ছা, তাহলে প্রথম কথা, তুমি প্রথমত মূল নিয়মে অন্তরীকরণ তোমার করতে হবে, মূল নিয়মে
মূল নিয়মে অন্তরীকরণ, এইটা তোমার প্রথমে করতে হবে, মূল নিয়মে অন্তরীকরণ। এবং মূল নিয়মে অন্তরীকরণ তুমি করতে পারবা যদি তুমি লিমিট পারো, লিমিট লিমিট তোমার করতে হবে, লিমিট, ঠিক আছে? ওকে, মূল নিয়মে অন্তরীকরণ, লিমিট, তারপরে তোমার এখান থেকে নর্মাল কিছু সূত্রের বেসিসে তোমার এখানে অন্তরীকরণ করতে হবে। সূত্র সূত্র তোমার জানা লাগবে ডেফিনেটলি এই অন্তরীকরণে। প্রথম কথা মানে এই অন্তরীকরণে ম্যাথ সলভ করার জন্য সূত্রের কোনো বিকল্প নাই, সূত্র তোমার জানা থাকা লাগবে, মাথায় থাকা লাগবে। ওকে, তারপরে তোমার এখান থেকে তোমার এখানে আসবে কিছু কিছু সাধারণ অন্তরীকরণ, সাধারণ কিছু রাশির অন্তরীকরণ, সাধারণ সাধারণ রাশির অন্তরীকরণ। মানে এখানে আসলে নর্মালি তোমার কিছু চলক প্লাস কনস্ট্যান্ট কিছু ভ্যালু দিয়ে ওই জিনিসটার অন্তরীকরণ করতে বলবে, সেটা আমরা দেখবো। সাধারণ রাশির অন্তরীকরণ অন্তরীকরণ এবং তারপরে তোমাকে দেখানো হবে যে চেইন রুল, অন্তরীকরণের চেইন রুল, অন্তরীকরণের চেইন রুল করার সময় বুঝবা। ওকে, তারপরে তোমার যেই জিনিসটা বেশ ভালো মতো করানো হবে সেটা হচ্ছে গুরুমান এবং লঘুমান অন্তরীকরণের সাহায্যে। আরেকটা জিনিস, অন্তরীকরণের সাহায্যে তোমার এখানে কিছু জ্যামিতিক ব্যাপার স্যাপার আছে, কোনো জ্যামিতিক ক্ষেত্রতে তোমার অন্তরীকরণ করতে হইতে পারে এবং ওইটা আসলে আমরা গুরুমান লঘুমানের আওতায় ফেলবো। তারপরে তোমার এখানে যেটা করতে হইতে পারে সেটা হচ্ছে গুরুমান এবং লঘুমান। এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অন্তরীকরণের জন্য, এই জিনিসটা কিন্তু কমপ্লিটলি অনেক ইম্পর্টেন্ট। এবং কাহিনী হচ্ছে এই জিনিসটা ভালো মতো বুঝতে পারলে, আমি একটু ছোট সাজেশন দিয়ে দিই, এই গুরুমান এবং লঘুমান থেকে তোমরা যদি টেস্ট পেপার ঘাটো তাহলে দেখতে পারবা যে গুরুমান এবং লঘুমান থেকেই বেশ ভালো প্রশ্ন হয়, মানে একটা গ নাম্বার গুরুমান লঘুমান থেকেই থাকে দেখা যায়। ওকে, আর তাহলে চেইন রুল এবং চেইন রুলের মাধ্যমে প্রমাণ তোমরা দেখবা, সাধারণ রাশির অন্তরীকরণ দেখতেই পারবা, সূত্র শেখা লাগবে। কাহিনী হচ্ছে তুমি যাই করো না কেন তোমার আসলে অন্তরীকরণের সূত্র প্রথমে পাইরা তারপরে নিচে আসতে হবে। লিমিটের জন্য কিছু স্পেসিফিক সূত্র আছে, সেগুলো আমরা দেখবো। মূল নিয়মে অন্তরীকরণ, এই মূল নিয়মে অন্তরীকরণটা কি সেটা আমরা পড়বো আস্তে আস্তে। আচ্ছা, আমি প্রথমে যে জিনিসটা করতে চাই, এইখানে যতগুলো টপিক আমি লিখছি এই টপিকগুলোর মধ্যে প্রথমে আমরা আসলে সূত্রটা দেখে আসতে চাই। সূত্র দেখার পরে আমরা সাধারণ রাশির অন্তরীকরণে চলে যাব। এখন প্রশ্ন হইতে পারে মূল নিয়মে অন্তরীকরণের লিমিট, এই দুইটা জিনিস প্রথমে কেন করাচ্ছি না? কারণ মূল নিয়মে অন্তরীকরণের লিমিট এই জিনিসটা করাচ্ছি না, তার কিছু তাৎপর্যগত কারণ আছে। আসলে মূল নিয়মে অন্তরীকরণের লিমিট আমরা আসলে শেষের দিকে করব। আমি সেগমেন্টটা প্রথমে সূত্র, সাধারণ রাশির অন্তরীকরণ, চেইন রুল, তারপরে হয়তো মূল নিয়মে অন্তরীকরণ লিমিট, তারপরে গুরুমান লঘুমান আমরা করতে পারি। ওকে, তাহলে আমরা অন্তরীকরণের সূত্রগুলো দেখে আসি, এরপরে আমরা সাধারণ রাশির অন্তরীকরণে ঢুকে যাব। ওকে, তাহলে আসো তোমার একটু অন্তরীকরণের সূত্রগুলা তোমাকে একটু দেখাই দিই। অন্তরীকরণের সূত্রগুলা, এই সূত্রের প্রমাণজনিত ব্যাখ্যা আমরা যাচ্ছি না, সূত্রের প্রমাণজনিত ব্যাখ্যা আমরা যাচ্ছি না, আমরা বেসিক্যালি অন্তরীকরণের সূত্র এই জিনিসগুলোতে ফোকাস করব। অন্তরীকরণে ব্যবহৃত সূত্র, অন্তরীকরণে ব্যবহৃত সূত্র। আমরা অন্তরীকরণে ব্যবহৃত যে সূত্রগুলো আছে এটা পরবর্তী ভিডিও লেকচার থেকেই শুরু হবে। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকবে। ধন্যবাদ।